প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধু খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের এই সপ্তাহের অর্থাৎ 10 এপ্রিল থেকে 19 এপ্রিল সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে অনলাইন অফলাইন হিসেবে বেরোচ্ছে। স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও থাকে। এই পত্রিকার সাহিত্য বিভাগ এবং সম্পাদক অত্যন্ত সমৃদ্ধ। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও প্রকাশিকা বিদ্যা দাস পুরকায়স্থ। এবারের সম্পাদকের বিষয় ফলাফলের আড়ালে বাস্তবতা, কাতারের শিক্ষার সংকট, ভাষার বিভ্রান্তি ও আমাদের দায়িত্ব। শিক্ষাক্ষেত্রে গোটা আসামের মধ্যে সর্বনিম্ন এই জেলার পর্যবেক্ষণ করে সম্পাদক যে তাৎপর্যপূর্ণ কথা আমাদের সামনে তুলে ধরছেন তা অবশ্যই আমাদের ভাবনায় ফেলে দেয়। এবারে ফলাফল থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেই অভিজ্ঞতার আলোকে আত্মবিশ্লেষণ করে সম্পাদক লিখেছেন। তাহলে পড়ে নিচ্ছি এই সম্পাদকের শেষ অংশের। বর্তমান সময়ে শিক্ষার আরেকটি লক্ষণীয় প্রবণতা হল কোচিং নির্ভরতা। বিদ্যালয়ের পাঠদান যখন পর্যাপ্ত বা কার্যকর হয় না তখন ছাত্রীরা কোচিং সেন্টারের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এই নির্ভরতা একটি নতুন বৈষম্যের জন্ম দেয়। যারা কোচিং এর সুযোগ পায় তারা এগিয়ে যায় এবং যারা পায় না তারা পিছিয়ে পড়ে। এর ফলে শিক্ষার সামগ্রিক মানের পরিবর্তে একটি বিভাজিত বাস্তবতা তৈরি হয়। এই সমগ্র পরিস্থিতিতে মানসিক দিকটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষাভীতি, আত্মবিশ্বাসের অভাব এবং সঠিক দিক নির্দেশনার অভাব শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। বিদ্যালয়গুলিতে প্রাতিষ্ঠানিকভাবে কাউন্সিলিং এর অভাব এই সমস্যাকে আরো তীব্র করে তোলে। ফলে অনেক শিক্ষার্থী তাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা প্রকাশ করতে পারে না। এই প্রেক্ষাপটে কাতারের ফলাফলকে একটি ব্যর্থতা নয় বরং একটি সতর্ক সংকেত হিসেবে দেখা জরুরি। এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা ব্যবস্থার সংস্কার শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়, বরং তা একটি সমন্বিত প্রক্রিয়া যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসন সকলের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। সমাধানের দিক নির্দেশও তাই বহুমাত্রিক হতে পারে। প্রথমত, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। দ্বিতীয়ত, প্রাথমিক স্তর থেকে ভাষা ও গণিতের ভিত্তি মজবুত করতে হবে যাতে উচ্চতর স্তরে গিয়ে শিক্ষার্থীরা সমস্যা না পড়ে। তৃতীয়ত, ভাষাগত সমস্যার সমাধানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন, যেখানে জটিল প্রমিত ভাষার পরিবর্তে সহজ ব্যাখ্যাভিত্তিক এমনকি প্রয়োজনে কোথাও দ্বিভাষিক পদ্ধতি ব্যবহার বাড়ানো যেতে পারে।
চতুর্থত, বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন ও ব্যক্তিগত সহায়তা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুস্থতার জন্য কাউন্সিলিং ব্যবস্থা চালু করা অপরিহার্য। সর্বশেষে অভিভাবকদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নম্বর বা পাশের শতাংশের উপর গুরুত্ব না দিয়ে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ বোঝা, বিশ্লেষণ করা এবং চিন্তা করার ক্ষমতা গড়ে তোলা, এই দিকগুলোকে গুরুত্ব দিতে হবে। কাজের এই ফলাফল আমাদের হতাশ করতে পারে, কিন্তু তার থেকেও বড় কথা, এটি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শিক্ষা কোনো একদিনের সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা একটি সমাজের ভবিষ্যৎ নির্মাণ করে। আজকের এই সংকট আমাদের সামনে একটি সুযোগও এনে দিয়েছে। নিজেদের সীমাবদ্ধতাকে চিনে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ। এখন প্রশ্ন, আমরা কি সেই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত? অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন সম্পাদক। তার সম্পাদকীয় রয়েছে, সম্পাদকের সঙ্গে আমরা একমত। এই ব্যাপারে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি চলে যাচ্ছি সাহিত্যের অন্য অঙ্গনে। আপন পর গল্প লিখেছেন শ্যামল বণিক। অঞ্জন কবি বাস্তবিক চরিত্র এঁকেছেন। ঝুমুর চরিত্রের ভেতর দিয়ে আমাদের নিত্য দেখা যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়িতে শাশুড়ি এবং বউদের যে দ্বন্দ্ব সংঘাত তা এনেছেন। বিশেষত ঝুমুরকে তিনি উপস্থাপিত করেছেন যন্ত্রণার আখ্যানে। ঝুমুর কিভাবে নির্যাতিত হচ্ছে এটা আমরা আপন পর গল্পে পাচ্ছি। খুব সুন্দরভাবে শ্যামল বণিক অঞ্জন ব্যক্ত করেছেন তার ঝরঝরে গদ্য ভাষায়। খুব ভালো লাগলো গল্পটি। কবি তারাশঙ্কর বাজার ফাটা শহর কবিতায় শহরের নাগরিক জীবনের ছবি এঁকেছেন, চালচিত্র এঁকেছেন এবং শেষে পঙ্ক্তিতে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভোরের আগে শহরের ছেঁড়া পাঁজর ফুঁড়ে একটি শিশু বেরিয়ে এসে একটা গাছ আঁকল, যার পাতাগুলো কোনো পতাকার কথা শোনেনি। সুন্দর কবিতা আমরা পেলাম, আমরা পাচ্ছি। অর্চনা দাস ভালোবাসা নিয়ে মিষ্টি কবিতা, কবিতার পঙ্ক্তিতে এইভাবে রয়েছে। অর্চনা দাসের কবিতায় ভালোবাসা। তোকে আমি সাজাবো আজ মনের মতো করে, আকাশ থেকে তারা এনে মালা দেব গড়ে। ফুলের মুকুট দিয়ে মাথায় কানে দেব দুল, দুই ফুলে জড়িয়ে দেব কালো মাথার চুল। দ্বীপ জ্বালিয়ে করবো আলো, উঠুন খানি তু চাঁদের ফালি হাসবে দেখে রঙিন ফুলের ঘর। ফুলের ঘরে বসবি যখন আলতা দেব পায়ে, কুমকুম টিপ কাজল আর অর্ণা দেব গায়ে। জ্যোৎস্না এসে ধুয়ে দেবে বুকের সব ব্যথা, বলবো না তো শুনবে বসে তুই মনের কথা। কাঁদলে কিন্তু বকবো তোকে, চাইতে মুখে হাসি, আবার বলছি তোকে আমি সত্যি ভালোবাসি। একটি মিষ্টি কবিতা, ভালো লাগলো। জীবনের প্রতি মুহূর্তে আমাদের যুদ্ধ, যুদ্ধের ব্যাখ্যান, যুদ্ধ নিয়ে তিনি অন্যভাবে কবিতায় উপস্থাপন করলেন কবি সুনীল রায়। তাহলে পড়ে নিচ্ছি যুদ্ধ কবিতাটি। যুদ্ধ অবাঞ্ছিত কিন্তু অনিবার্য। যুদ্ধ হয়েছিল, হচ্ছে এবং হবে। যার যার মতো করে যুদ্ধ করবে, দুর্বলের ওপর শক্তির প্রয়োগ হবে। স্বাধিকার ন্যায় প্রতিষ্ঠায় যুদ্ধ, আরো পাবার আগ্রাসনের যুদ্ধ, নিজের শক্তি প্রকাশের জন্য যুদ্ধ,
শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে হবে যুদ্ধ, সভ্যতার ধ্বংসের বর্বরের যুদ্ধ, আত্মরক্ষার জন্য করতে হয় যুদ্ধ, পরাধীনতার থেকে মুক্তির জন্য যুদ্ধ, ধর্মের গ্লানি অধর্মের উত্থানে যুদ্ধ, দুষ্কৃতি দমন সৎ মানবের রক্ষায় যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ হয়েছিল, হচ্ছে এবং হবে। কবি সুনীল রায় যুদ্ধ নেতার মনে করিয়ে দিলেন আমাদের প্রতি মুহূর্তে যুদ্ধের কথা। আমরা বেঁচে থাকতে হলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। ভালো লাগলো কবিতাটি, আমি পড়ে নিচ্ছি। দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার কয়েকটি পংক্তি। দ্বিজেন্দ্রলাল তার বর্ষা দুপুরে কবিতায় এইভাবে ছবি এঁকেছেন। তার শেষ পংক্তি এইরকম: আবার একরাশ অভিমানে তুমি যে দূরে সরে গেছ, তাও হয়ে গেল 10 বছর। সময় শুকিয়ে দিয়েছে অনেক স্মৃতি, তবু কোথাও যেন জমে আছে তোমার ফেলে যাওয়া স্নিগ্ধতা। আমি আজও বিশ্বাস করি মনের কোণ থেকে দূর হবে অভিমানের মেঘ। আবার বর্ষার কোনো এক দুপুরে তুমি ফিরে আসবে আমার জীবনে বৃষ্টি হয়ে। বৃষ্টির সঙ্গে তার প্রেমিকার তুলনা করলেন। অত্যন্ত সুন্দর প্রেমের কবিতা। কবিতার আমরা আপ্লুত হলাম তার কবিতার আঙ্গিক এবং উপস্থাপন দেখে। সুন্দর কবিতা লিখেছেন। কানাইলাল জানা একটি মুক্ত বলে তিনি একটি আড্ডার কথা লিখলেন। সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবিকে নিয়ে তার আড্ডা। তার আরম্ভ এইরকম: কলেজ স্ট্রিটের দেজে পাবলিশার প্রকাশিত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি পেয়েছে 2025 সালে সাহিত্য একাডেমি পুরস্কার। সেই উপলক্ষে বিদ্যাসাগর টাওয়ারের দেজে পাবলিশিং বই বিক্রি ঘরে কর্তৃপক্ষ গত শনিবার 4/4/26 সন্ধ্যে 6টায় আয়োজন করেছিলেন কবিকে দিয়ে সম্মাননা এবং আড্ডা পর্ব। 6টায় গিয়ে দেখি লম্বা হলঘরটি একেবারে পরিপূর্ণ। ডান দিকে আমাদের মতো যাদের শ্রেষ্ঠ কবিতা প্রকাশ করেছেন সেগুলো প্রদর্শনী ও বিক্রির জন্য চমৎকার সাজানো। পেছনে একটি চেয়ার পেলেও তারপর যারা এসেছেন তাদের দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় ছিল না। এই আড্ডা অত্যন্ত সুন্দর। কানাইলাল জানা এই প্রসূন বন্দ্যোপাধ্যায় নিয়ে আড্ডাটি আমরা চমৎকৃত হলাম তার বিশ্লেষণ এবং উপস্থাপনায়। সেই আড্ডার খবর আমরা পেলাম, আড্ডার সেই আনন্দ আমরা পরে অনুভব করলাম। আমার উপন্যাস বরাকপুর শিলাবর্জনের বৃত্তান্ত এবারও ধারাবাহিক রয়েছে। কাছারি রাজা রবীন্দ্রনারায়ণ রাগমণি ইন্দুপ্রভা নিয়ে ঐতিহাসিক ধারাবাহিক উপন্যাস শিলাবতী জোরের বৃত্তান্ত। আমি ধারাবাহিক লিখে যাচ্ছি, অনেক বইপত্র ঘেঁটে লিখে যাচ্ছি। প্রতি পর্বে রয়েছে তথ্য। এই পর্বে সেই কথাই লিখেছি। তাদের নিয়ে চক্রান্ত হচ্ছে, গোবিন্দচন্দ্র নারায়ণকে খুনের চেষ্টা করা হচ্ছে তার প্রসঙ্গ, এবং কেন তিনি চলে যাচ্ছেন পাতিলে তার প্রসঙ্গ আপনারা পড়বেন। অত্যন্ত রোমহর্ষক টান উত্তেজনা রয়েছে এবং তার চক্রান্তের কিছু ঘটনা এই পর্বে রয়েছে। অমিত ছদ্মনামে কবি লিখছেন বাঙালিদের কবিতার নাম বাঙালি। বাঙালি কবিতার অমিত বাবু লিখছে। অমিত বাবু দাস আমাদের আত্মসমালোচনা করে সত্যি কথা লিখেছে তার কবিতায়, এবং কবিতার ভেতর কমলাকে চিত্রকল্প করে এক উঁচু স্তরে নিয়ে গেছেন। কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের সত্য কথন তিনি তুলে ধরেছেন। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসব এদিকে অনুষ্ঠান।